আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে 250, আহত 5 শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে, হতাহত বাড়ার সংখ্যা। বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন জিয়াউর রহমান। বিএনপির জন্ম না হলে দেশ হতো ব্যর্থ রাষ্ট্র, দাবি মির্জা ফখরুলের। প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। জুলাই সনদের অধীনে ভোট চায় জামাত, গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। নির্বাচন পেছানোর সুযোগ নেই বলছে বিএনপি, বিকল্প ভাবলে বিপজ্জনক হবে, ব্রিফিংয়ে প্রেস উইং। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে 144 ধারা, ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, ক্লাস পরীক্ষা স্থগিত। প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং পুঁজিবাজার চাঙ্গা করতে মার্জিন ঋণের শর্তে বড় পরিবর্তন আনছে বিএসইসি, নিশ্চিত হবে বিনিয়োগকারীদের সুরক্ষা, মত বিশেষজ্ঞের। নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ডিবিএর। সময় সংবাদে সঙ্গে আছি আমি মনির হোসেন। শুরুতেই আফগানিস্তানে ভূমিকম্পের খবর। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে 6 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 250 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহর থেকে 27 কিলোমিটার দূরে। স্থানীয় সময় রোববার রাত 11:47 এটি আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুলও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। এরপর আরও কয়েকটি আফটার শক অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল 4.5 এবং 5.2। দুর্গম এলাকা হওয়ায় আকাশপথে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এবার অন্য প্রসঙ্গ। স্বাধীনতার পর রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে মেজর জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বিএনপি। উন্মুক্ত হয় বহুদলীয় গণতন্ত্রের পথ। প্রায় 4 যুগের এই পথ চলায় নানা উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দলটির প্রতিষ্ঠা না হলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো বাংলাদেশ। জেল, জুলুম, গুম, খুন, নির্যাতনেও গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজও সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। প্রতিষ্ঠার 47 বছরে এসে দলটির সামনে চ্যালেঞ্জ কি, সে উত্তর খুঁজেছেন সহকর্মী আহমেদ সালেহীন। এক মেজরের বিদ্রোহের ঘোষণা, পাকিস্তানি বাহিনীর ভেতরে থেকে তাদের বিরুদ্ধেই লড়াইয়ের আহ্বান। স্বাধীনতার আকাঙ্ক্ষায় রণাঙ্গনে সমরাস্ত্রের মহড়ায় পুরো জাতি জেনেছিল তাদের কাণ্ডারি হয়ে আসছেন একজন, তিনি মেজর জিয়াউর রহমান, যার দুচোখে স্বপ্ন ছিল স্বাধীন, স্বনির্ভর, আত্মমর্যাদাশীল একটি দেশ গঠনের। 71 থেকে 75 নানা পট পরিবর্তন, অঘটন আর বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশ। দিশেহারা বাংলায় সিপাহী জনতার বিপ্লবে আবারও উত্থান ঘটে জিয়াউর রহমানের। এবার যেন স্বপ্ন বাস্তবায়নের পালা। বাকশালের বাক্সে বন্দি দেশের রাজনীতিকে মুক্ত আর শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তৈরির আকাঙ্ক্ষায় প্রথমে জাগদল, পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। 1978 সালের 1 সেপ্টেম্বর দলটির যাত্রা শুরু হয় দেশের রাজনীতিতে। এর মাধ্যমে খুলে যায় বহুদলীয় রাজনীতির দরজা। এর পরের 4 যুগের পথ চলায় নানা উত্থান পতন আর সংকট থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠা দলটি দেশের ক্রান্তি লগ্নে বারবারই নেতৃত্ব দিয়েছে সামনের সারিতে থেকে। একটি ভূখণ্ড আর মানচিত্রের ভেতরে থাকা এক জাতিতে রূপান্তরের মধ্য দিয়ে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করার যুদ্ধে বারবার লড়াই করতে হয়েছে দলটিকে। বিএনপির মহাসচিব বললেন, দলটির প্রতিষ্ঠা না হলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো স্বপ্নের বাংলাদেশ। শেখ মুজিব এবং আওয়ামী লীগের আপনার ব্যর্থতা, তার চলে যাওয়া, সব কিছু মিলিয়ে আপনার একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগের প্যারালাল কোনো পলিটিক্যাল পার্টি সে সময় ছিল না যে পার্টি টেক ওভার করতে পারে বা আপনার ভালোভাবে চলতে পারে। তখন একটা স্ট্রং পলিটিক্যাল পার্টি আপনার এবং মধ্যপন্থী একটা পলিটিক্যাল পার্টি, এটা খুব বেশি প্রয়োজন ছিল টু কিপ দ্য নেশন ইউনাইটেড। ওই সময় যদি ওই দলটা না হতো
তাহলে এর বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে যেত একটা ফেইল্ড স্টেটের দিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। ৪৭ বছর পরে বিএনপির সামনে চ্যালেঞ্জ কি, এমন প্রশ্নোত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যেতে চায় তার দল, সে প্রস্তুতিও নিচ্ছেন তারা। গণঅভ্যুত্থানের মধ্যে কতগুলো বাস্তবতা বেরিয়ে এসছে, সেই বাস্তবগুলোকে মোকাবেলা করেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। দেশে আপনার শিল্প, কৃষি, সেবা খাতগুলোকে আরো বেশি করে আপনার কর্মসংস্থানের সৃষ্টি করার ব্যবস্থা করা, এগুলো খুবই চ্যালেঞ্জিং, কিন্তু এই কাজগুলো করতে হবে এবং তার জন্যই আপনার অত্যন্ত ইনোভেটিভ ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে এগোতে হবে। বিএনপি এগুলো আগে থেকে অবহিত হয়েছে এবং আগে থেকে আপনার এগুলোকে পয়েন্ট আউট করেছে, করে কাজ শুরু করেছে। বিএনপি মহাসচিব বলেন, 4 যুগের পুরনো দল বিএনপির রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন হয়নি, বরং বাংলাদেশ জাতীয়তাবাদকে সামনে রেখেই পথ চলতে চায় তার দল। আবারও আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, কেউ নির্বাচনের বিকল্প ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে। বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সাম্প্রতিক ঘটনাবলী নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র কিনা এমন আশঙ্কার কথা জানায় বিএনপি। অন্যদিকে জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি জানায় জামাত। নতুন সংবিধান প্রণয়নে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন করার দাবি এনসিপির। নির্বাচনী দাবি দেওয়া এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমত রাজনীতির মাঠে। এসবের মধ্যেই দেশের প্রধান 3 রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন জামায়াতে ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নীলনকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা এমন আশঙ্কা জানিয়ে বলেন, এমন নির্বাচন হলে অংশ নেওয়ার পথ সংকুচিত হবে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং তার অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে, একটি নীলনকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। বিকেল 5:40-এ যমুনায় প্রবেশ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে তার দল। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। সন্ধ্যা 7:30টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন 8 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, ঘোষিত সময়েই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুল বলেন, অশুভ শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করলেও সেই সুযোগ পাবে না। আশঙ্কা যে নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, কোনো সুযোগ নেই। তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কেউ অন্য কিছু ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। 3 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের মাঝে ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন বলে জানান শফিকুল আলম। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় জামাত ও ইসলামী আন্দোলন। একমত এনসিপি সহ আরও কয়েকটি দল। দাবি পূরণ ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের জোট করার ঘোষণা তাদের। আর সম্মিলিতভাবে রাজপথে নামলে নির্বাচন বিলম্বের শঙ্কা দলগুলোর। বিস্তারিত সহকর্মী শফিক মুন্সের রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে ভোটের রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কোন পদ্ধতিতে হবে নির্বাচন তা নিয়ে রাজনীতির মাঠে চলছে বিতর্ক। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ কয়েকটি দল। তবে বিপরীত অবস্থানে বিএনপি সহ বাকিরা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি ও ভোটের আগে সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি আদায়ে জোটবদ্ধ আন্দোলনের আভাস দিলেন জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ দুই নেতা। অন্যথায় ভোটে অংশ না নেয়ার হুঁশিয়ারিও তাদের। সংস্কার মৌলিক না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব কেন? কারণ এখানে তো আমরা পরিষ্কারভাবে দেখছি লেভেল প্লেইং ফিল্ড সেখানে এখনো তৈরি হয় নাই। আমরা যে সমস্ত দাবিগুলো দিয়েছি এগুলো আমাদের দলীয় দাবি নয়, এগুলো হচ্ছে ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ অংশীদার করার জন্যই এই শর্তগুলো অত্যন্ত জরুরি পূরণ করা। দল দুটির এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। সমর্থন রয়েছে সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দলের। বেশ কিছু দাবি বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতেছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য, আইন শৃঙ্খলার উন্নতির জন্য। যারা এই জন্য আন্দোলন করছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। লেভেল প্লেইং ফিল্ড করা, আইন শৃঙ্খলা উন্নত করা, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। সংশ্লিষ্টরা বলছেন দাবি দেওয়া নিয়ে সম্মিলিতভাবে দলগুলো মাঠে নামলে অনিশ্চিত হতে পারে নির্ধারিত সময়ে নির্বাচনের সম্ভাবনা। আমরা চাই জনগণ নিরাপদে ভোটদান করুক। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 144 ধারা চলছে। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী। এদিকে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর 21 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হল ছাড়ার নির্দেশ দেন প্রশাসন। তবে নির্দেশনা প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় হল ছাড়ার বিষয়ে সবাইকে নিরুৎসাহিত করেন। পরে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। হল ছেড়ে যাওয়ার একদমই কোনো ইচ্ছা ছিল না, বাসা যাওয়ার কোনো প্ল্যানও ছিল না। সামনে আমাদের ক্লাস টেস্ট পরীক্ষার ডেট, কিন্তু আমাদেরকে জোর করে পাঠানো হচ্ছে প্রেশার দিয়ে যে হল বন্ধ করে দেওয়া হবে। হঠাৎ করে রাত্রে 9:30টায় ওনারা বলে যে হল ছাড়া দিতে হবে। অনেকের তো বাসা দূরে, কোনো প্রিপারেশন নাই, তো একটা ভোগান্তি হয়েছে সবারই। কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, কোনো ভাঙচুর করি নাই। পরবর্তীতে তারা আমাদের লাইব্রেরিতে গিয়ে ভাঙচুর করছে, এটা তো আসলে ঠিক হয় নাই। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি এবং ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন ওবায়দুল হক। প্রথমে যাচ্ছি রিনির কাছে। রিনি, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 2 নং গেট এলাকা, যেটি এখন 144 ধারা জারির মধ্যে রয়েছে। আমরা এখানে খুব একটা মানুষজন দেখতে পাচ্ছি না এবং মানুষের সমাগম একদম নেই বলেই চলে। গতকাল যেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই এলাকাটি একেবারেই নিস্তব্ধ আর শান্ত বলা চলে। এখানে এখনো সেই ইটের টুকরা পাটকেল পড়ে আছে যেখানে গতকালকে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয় এবং সেখানে আমরা উপাচার্য শামীম উদ্দিন খানের কাছ থেকে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 400 শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে এবং তাদের মধ্যে 4 জন গুরুতর আহত রয়েছে এবং একজনকে খুব আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এবং একজনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবুও আসলে ঝুঁকি আর আতঙ্ক রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই এলাকাটিতে গতকাল এখানে
সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, সেখানে এখনো যে বাড়ির কাচ সেগুলো ভাঙা এবং দোকানপাট ভাঙা, কিছু সিএনজিতে আগুন লাগানো হয়েছে, সিএনজি ভাঙা হয়েছে, রিক্সা ভাঙা হয়েছে এবং সব মিলিয়ে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে। তার কারণ হচ্ছে তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করতে পারছে না বলে তারা আমাদেরকে জানায়। এবং বিশ্ববিদ্যালয়ের যে 2 নং গেট এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে যেই শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সবকিছুই বর্জন করা হয়েছে, যার ফলে আজকে বিশ্ববিদ্যালয় একদম নীরব নিস্তব্ধ, জনসমাগম নেই বললেই চলে। এবং আমরা কিছুক্ষণ পরে পরেই দেখছি এখানে যৌথ বাহিনী টহল চালাচ্ছে এবং তারা খোঁজ খবর নিচ্ছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালকে যে ঘটনাটি ঘটে গেছে এরপরে এলাকাবাসী এবং শিক্ষার্থীর মধ্যে একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে আজকে হচ্ছে একটা মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে যে কেন আসলে ঘটনাটি এতদূর পর্যন্ত গিয়েছে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। এখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের সহকর্মী রুবাইদুল হক, আমরা সেখানে চলে যাচ্ছি। কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সংঘাতের জেরে এই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আজকে সকাল 9টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই নির্দেশনা প্রত্যাখ্যান করে কিন্তু শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায় এবং এখানে তারা 4 দফা দাবিতে বিক্ষোভ করছেন এবং প্রত্যেকটি আমরা দেখেছি যে সকাল 9টার মধ্যে ছাত্রীদের জুলাই 24 হল থেকে কিছু সংখ্যক ছাত্রী কিন্তু আমরা দেখেছি যে তারা হল ত্যাগ করে বাড়ির দিকে রওনা হয়েছেন। তবে সকাল 9:15টার দিকে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র হলগুলো রয়েছে সবগুলো হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ছাত্ররা এই মুহূর্তে কেয়ার মার্কেটের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের এই যে বহিরাগতর হামলার কোনো ধরনের তদন্ত কিংবা বিচারের কোনো ধরনের আশ্বাস না দিয়ে বরং আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে সেটি তারা কোনোভাবেই মানছেন না এবং তারা বলছেন যে তারা তাদের পরীক্ষা রয়েছে এবং সামনে বিসিএস পরীক্ষা রয়েছে, এমন সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে হল ছাড়া সেটি কিন্তু তারা একেবারেই সেটি প্রত্যাখ্যান করেছেন এবং তারা প্রত্যেকটি হল থেকেই রাস্তায় এসে বসে পড়েছেন এবং যারা হল ত্যাগ করতে যাচ্ছিলেন মেয়েরা মূলত তাদেরকে আসলে নিরুৎসাহিত করছেন হল ছাড়ার ব্যাপারে এবং তারা এখানে আশ্বাস দিচ্ছেন যে কোনো ধরনের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা প্রত্যেকটি হলের ছাত্ররা কিন্তু এই রাস্তায় এসে তারা জমায়েত হয়েছেন এবং তারা 4 দফা দাবি জানিয়েছেন। মূলত এই গতকালকের হামলার ঘটনায় যে প্রক্টরের পদত্যাগ এবং প্রক্টরের পদত্যাগের পাশাপাশি ভিসির প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কম্বাইন্ড ডিগ্রি দিতে হবে এবং এই ঘটনায় যেসব শিক্ষক জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই 4টি দাবি নিয়ে মূলত এখন পর্যন্ত তারা রাস্তায় রয়েছে। এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচনের আমেজ, প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাকসুর প্রার্থীরা। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মদুদ রানা। প্রথমেই যাচ্ছি জয়ের কাছে। জয়, প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে জাকসু নির্বাচনের আমেজে ইতিমধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 4 দিন ধরে নির্বাচনী প্রচারণা করছে শিক্ষার্থীরা, বিশেষ করে প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন প্যানেলে কিন্তু তারা যৌথভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে। শুধু
নির্বাচনী প্রচারণায় ক্যাম্পাসের গুলোর হল কিংবা বিভিন্ন অনুষদ কিংবা ডাইনিং রুমেই নয়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারা অনলাইন এবং অফলাইনেও নিজেদেরকে নিয়োজিত করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত গতকাল থেকেই উৎসব মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে নির্বাচনী প্রচারণার ৪র্থ দিন, বাকি রয়েছে হাতে 4টি দিন, অর্থাৎ নির্বাচনের হচ্ছে 11ই এপ্রিল, অর্থাৎ একদিন 24 ঘন্টা আগে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে হাতে খুব সময় নেই। এর জন্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা এবং বিশেষ করে প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিনম্রতার সাথে তারা তাদের ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে ব্যালট পেপার নাম্বারগুলো তারা শিক্ষার্থীদের কাছে দেখাচ্ছেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি, নিরাপত্তার প্রতিশ্রুতি, ট্রান্সপোর্টের নিরাপদ ব্যবস্থাপনা, বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আপনার প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা আজকে সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে, দোকানে, বিভিন্ন স্থানে কিন্তু প্রার্থীরা নির্বাচনী প্রচারপত্র বিলি করছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে ক্লাস। এই ক্লাসে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, যার ফলে যারা মূলত প্রার্থী তারা কিন্তু নির্বাচনে তাদের কাছে ভোট চাইবেন। ঠিক ক্লাস শেষ হওয়ার পরে আমরা দেখতে পারবো হুমড়ি খেয়ে পড়ছে প্রার্থীরা। সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে সকল দল, মত এবং স্বতন্ত্র প্রার্থীরা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে নির্বাচনের সর্বশেষ তথ্য জানাবেন রানা। আজ মনোনয়নপত্র যারা তুলেছেন সেই মনোনয়নপত্র জমাদানের শুরু। তবে এবার নির্বাচন কমিশন ড্রপ টেস্টের যে প্রতিবেদন সেটি জমা দেওয়া বাধ্যতামূলক করেছে। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল থেকে ড্রপ টেস্টের যে প্রতিবেদন সেটি শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়নি। ফলে এখন পর্যন্ত যে মনোনয়নপত্র জমাদানের কাজ শুরু হওয়ার কথা সেটি হয়নি। যারা প্রার্থী হয়েছেন তারা যেটি বলছেন যে প্রত্যেকটি মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় তাদের নিজস্ব যে পরিচয়পত্র রয়েছে, জাতীয় পরিচয়পত্র এবং এখানে যে ড্রপ টেস্টের প্রতিবেদন সেটি জমা দিতে হবে। প্রথম দুদিন যারা এখানে ড্রপ টেস্ট দিয়েছেন সেই ড্রপ টেস্টের ফলাফল এখন পর্যন্ত চিকিৎসকরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা যারা প্রার্থী হয়েছেন তাদেরকে এখন পর্যন্ত বুঝিয়ে দিতে পারেননি। ফলে এই ড্রপ টেস্টের কাগজের অভাবে যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা সেটি হয়নি। আমরা কথা বলেছিলাম এখানকার চিকিৎসকদের সাথে, তারা যেটি বলছেন যে প্রথম দুদিনের যে ড্রপ টেস্টের প্রতিবেদন সেটি তারা আজকে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বুঝিয়ে দিবেন এবং সেটি হাতে পাওয়ার পরই মূলত এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। এবং মনোনয়নপত্র 6 দিন বিতরণ শেষে আজকে থেকে আসলে মনোনয়নপত্র জমা হবে এবং আমরা যেটি দেখছি যে প্রার্থীরা তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সেটি রেডি করছেন এবং তারা সেটি জমা দিবেন। আপনাকে জানিয়ে রাখি যে 6 দিন ব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম 387 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 318 জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে 69 জন মনোনয়ন তুলেছেন। অন্যদিকে 350-র মতো হল সংসদে মনোনয়নপত্র তুলেছেন এবং 10টি প্যানেলভুক্ত হয়ে নির্বাচনে প্রার্থীরা অংশ নিচ্ছেন। এর বাইরে 155 জন রয়েছেন যারা স্বতন্ত্র পদে অংশ নিচ্ছেন এবং সব মিলিয়ে প্রার্থীরা যেটি বলছেন যে ড্রপ টেস্টের ফলাফল পেলে কিছুক্ষণ পর থেকেই জমাদান প্রক্রিয়া শুরু হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী সহ মোট 29 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে নৃশংসতা, বিচার দাবি করেন হত্যাযজ্ঞে জড়িতদের। পাশাপাশি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেন তারা। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে।
দ্বিতীয় টি-20তে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ সালাউদ্দিন। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। পুঁজিবাজার চাঙ্গা করতে এবার মার্জিন ঋণের শর্তে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা পাবেন না বিশেষ এই বিনিয়োগ সুবিধা। এতে বিনিয়োগকারীদের সুরক্ষা অনেকটা নিশ্চিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ডিবিএ বলছে সংশোধন ছাড়া বিএসসি এর প্রস্তাব কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়বে খুঁড়িয়ে চলা দেশের শেয়ার বাজারে। সাদিক হাসান ইমনের রিপোর্ট। মার্জিন ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই ঋণ শোধে যারা ফোর্স সেলের মুখে পড়েছেন তাদের অভিজ্ঞতা একই রকম তিক্ত। 5 লাখ টাকার নিচে যারা, ওরা তো টিকে থাকবে না। তো এটা তো সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো কিছু আশা করা যায়। জ্ঞান থাকে শেয়ার মার্কেট সম্বন্ধে, তাহলে লোন নিয়ে কাজ করতে পারবে, ব্যবসা করতে পারবে। ফোর্স সেলে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে। লোন বুঝে সুঝে এবং একজন বিনিয়োগকারী যে বিনিয়োগ করবে তারও বুঝে সুঝে নেওয়া উচিত। এবারে মার্জিন ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রস্তাবনায় বলা হয়েছে এই ঋণ পেতে বিনিয়োগকারীর নিজস্ব বিনিয়োগ ন্যূনতম 5 লাখ টাকা হতে হবে। 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ অর্ধেক পরিমাণ ঋণ মিলবে। 10 লাখের বেশি হলে সমপরিমাণ ঋণ নিতে পারবেন বিনিয়োগকারীরা। তবে সব ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে 1 বছর। এ ক্যাটাগরির বাইরের কোম্পানির শেয়ার কেনা যাবে না এই ঋণের টাকায়। আর কোনো শেয়ার বি বা জেড ক্যাটাগরিতে চলে গেলে বিনিয়োগকারীকে 5 দিনের মধ্যে শেয়ার সেল করতে হবে। সব শেয়ার মূল্য মোট ঋণের 150% নামলে বিনিয়োগকারীকে নোটিশ না করেই করতে হবে ফোর্স সেল। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট তৈরি হবে না, যেটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে যিনি ঋণ নেবেন উনি তখন জেনে বুঝে ঋণ নেবেন, আর যিনি ঋণ দিবেন ওনার কিন্তু যে কাউকে ইচ্ছা করে ঋণ দিয়ে দেওয়ার মতো অবস্থানে থাকবেন না, কারণ এখন যাকে তাকে যে কোনোভাবে লোন দিয়ে দেওয়া হচ্ছিল। তবে ঢাকার পুঁজিবাজারের ব্রোকারদের শীর্ষ সংগঠন ডিবিএ প্রেসিডেন্ট বলছেন খসড়া নীতি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। জানানো হচ্ছে সংশোধনের পক্ষে তাদের যুক্তি। এক্সিকিউশন লেভেলে ধরেন প্র্যাকটিক্যালিটির ব্যাপার আছে, কি চ্যালেঞ্জ হতে পারে সেগুলি দেখছি। কারণ এক্সিকিউশন লেভেলে চ্যালেঞ্জ হওয়া মানেই হচ্ছে বিনিয়োগকারীরা সাফার করবে। তো সেগুলি আমরা এখনই চেষ্টা করব এসএসসির সাথে বসে রিমুভ করে দেওয়ার জন্য। মার্জিন ঋণ, মিউচুয়াল ফান্ড, আইপিও সংস্কার কার্যক্রম দ্রুত হলে দেশের পুঁজিবাজার চাঙ্গা হবে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। গাজার সিটির উপকণ্ঠে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে সেনারা শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হতে শুরু করেছে। শনিবার স্থানীয় সময় রাতে গাজায় স্থল, আকাশ ও নৌপথে ব্যাপক হামলা চালানো হয়। এতে হামাসের মুখপাত্র আবু উবাইদা সহ ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন থামার নয়। প্রতিনিয়ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার উপত্যকাটির দেইর আর বালা শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন ইসলাম মুহারেব আবেদ নামে এক সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামরিক সেনারা এবং শিনবেট গৃহ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। ইসরায়েলের সেনাপ্রধান আওয়াল জামির বলেন, হামাসের বিরুদ্ধে আরও তীব্র অভিযান চালানো হবে, লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে, আরও সংরক্ষিত সেনা গাজায় পাঠানো হবে, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে থাকা হামাসের নেতৃত্বকেও নিশানা করা হবে বলে জানান তিনি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান সিন্ডি ম্যাককিন বলেন, ইসরায়েলের সামরিক অভিযান মানবিক সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করবে, খাবারের সহজলভ্যতা সীমিত হবে এবং মানবিক কর্মীরা নিরাপদে কাজ করতে পারবেন না বলেও মনে করেন তিনি। মানবিক কর্মীরা কোনো লক্ষ্যবস্তু নয় উল্লেখ করে এই যুদ্ধাবস্থা অবিলম্বে শেষ করার আহ্বান জানান তিনি।
জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA জানায় আশ্রয় কেন্দ্র না থাকায় গাজা সিটি বাসিন্দারা দক্ষিণে যেতে পারছে না। স্থানীয় পরিষেবাও প্রায় অনুপস্থিত। এই পরিস্থিতি মানবিক সংকটকে আরো গভীর করছে বলে জানায় সংস্থাটি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এবার খেলার খবর। এশিয়া কাপের আগে সিলেটের প্রথম টি-20তে ক্রিকেটারদের পারফরমেন্সে সন্তুষ্ট সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পরের ম্যাচেও ধরে রাখতে চান জয়ের ধারা। সন্ধ্যা 6টায় দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। শামীমের অসুস্থতায় জায়গা মিলেছে একাদশে। সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছেন লম্বা সময় পর আন্তর্জাতিক সার্কিটে ফেরা সাইফ হাসান। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই ছিলেন দুর্দান্ত। তার এমন পারফরমেন্সের পর দলে জায়গা পাওয়াটা যে হবে কঠিন সেটা ভালোই বুঝছেন শামীম পাটোয়ারি। তাই ঐচ্ছিক অনুশীলনেও মাঠে ঘাম ঝরালেন এই বাঁহাতি ব্যাটার। একাদশে সুযোগের অপেক্ষায় থাকা সোহান সাইফুদ্দিনও এদিন লম্বা সময় কাটিয়েছেন নেটে। জুলিয়ান উড, ফিল সিমন্স আর সালাউদ্দিন চেষ্টা করেছেন তাদের আরো পরিণত করতে। সিনিয়র সহকারী কোচের মতে দলের মধ্যে এমন প্রতিযোগিতা দেশের ক্রিকেটে দিচ্ছে ভালো বার্তা। যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইমপ্যাক্ট করবে। প্রথম ম্যাচে সাইফ হাসানের পারফরমেন্স এখন আলোচনায়। দীর্ঘদিন পর ফেরা এই ব্যাটার সবার কাছ থেকেই পেয়েছেন প্রশংসা। তবে এখনই তাকে নিয়ে মাতামাতির পক্ষে নন সালাউদ্দিন। যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে আবার তাড়াতাড়ি নিজে নামায় দিন। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। এশিয়া কাপের আগে এই নেদারল্যান্ড সিরিজ বাংলাদেশের সামনে প্রস্তুতির শেষ মঞ্চ। ডিউ ফ্যাক্টরের কারণে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই নিতে হয়েছে চ্যালেঞ্জ। এশিয়া কাপে আবুধাবির কন্ডিশনও হতে পারে এমন। তাই বড় আসরের আগে শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট সালাউদ্দিন। খুব বেশি গ্যাপ পাই না, ছেলেদের পার্সোনালি স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পাই না। এবার যেহেতু পেয়েছি এটা আমাদের জন্য ভালো দিক হবে। পঞ্চপাণ্ডবের বিদায়, এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে একটা ভারসাম্যপূর্ণ দলে পরিণত হচ্ছে বাংলাদেশ। নিজেদের মধ্যেই হচ্ছে ইতিবাচক প্রতিযোগিতা। এশিয়া কাপের আগে যা দিচ্ছে ভালো বার্তা, আর সেই বার্তায় আরো শক্তি যোগাতে দ্বিতীয় টি-20তেই নিশ্চিত করা যায় নেদারল্যান্ড সিরিজের শিরোপা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে 250, আহত 5 শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে, হতাহত বাড়ার শঙ্কা। বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন জিয়াউর রহমান। বিএনপির জন্ম না হলে দেশ হতো ব্যর্থ রাষ্ট্র, দাবি মির্জা ফখরুলের। প্রতিষ্ঠা বার্ষিকীতে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে 144 ধারা। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, ক্লাস পরীক্ষা স্থগিত। প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।